গলায় বলল। না, কেউ জানে না। কিছুক্ষণ আগে আমি ব্যালকনিতে বসেছিলাম, হঠাৎ একটা পাথর এসে আমার কপালে লাগে। মেঝের দিকে তাকিয়ে দেখি কাগজে মোড়ানো পাথর। খুলে দেখি সেখানে লেখা আমাদের দুজনের মধ্যে 2 মাসের মধ্যে কেউ মারা যাবে। বাইরের দিকে তাকিয়ে আমি কাউকে দেখেছি ভাইয়া। আমি স্পষ্ট না দেখলেও বুঝেছি সেটা লম্বা চওড়া দেহের কোনো পুরুষ ছিল। ভাইয়া, আমার চিন্তা হচ্ছে। ভাবনায় পড়ে গেল ওয়াহাজ। দাঁত দিয়ে নখ কেটে থুতু করে ফেলে বলল। নাম্বার আমাকে পাঠাও। আর তুমি একদম চিন্তা করবে না। মানুষ ভয় দেখিয়ে তখনই সফল হয় যখন ভয় দেখানো ব্যক্তি ভয় পায়। নিজেকে শান্ত করো। এসব নিয়ে তুমি একদম ভেবো না। আমি সব দেখছি। সাদমানকে দিয়ে খোঁজ নিচ্ছি। বেলা ওয়াহাজকে 2টা নম্বর পাঠিয়ে দিল। সারা রুম পায়চারি করছে সে। কিছুতেই মাথা থেকে যাচ্ছে না ঘটনাগুলো। কপালটাও একটু ব্যথা করছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হতেই বুকটা কেঁপে উঠে বেলার। মনে পড়ে ফারাজের আসার কথা এখন। বুকে হাত দিয়ে নিজেকে ধাতস্থ করে নিল সে। ফারাজকে কিছু বুঝতে দেওয়া চলবে না। ডিভোর্সি মেয়েকে হয়তো কোনোভাবে ভালোবেসে বিয়ে করা সম্ভব, কিন্তু তার অতীতের সবটা সামনে এলে সংসার আদৌ টিকবে তো? ভেতর থেকে আরেকটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বেলার। শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিল সে। মনে মনে সিদ্ধান্ত নিল, সেবার যা করেছিল। এবার প্রয়োজনে ভাই বা নিজেকে বাঁচাতেও আরও একবার কোনো এক নর্দমার কীটকে শেষ করবে সে। অতীতের রূপে আবারও ফিরে যাবে সে। দুনিয়া ভালো মানুষকে কদর করে না। খারাপ হয়ে যদি নিজেদেরকে রক্ষা করা যায়, অন্যের চোখে ভয় দেখা যায়, তবে সেরকম খারাপ হওয়া দোষের কিছু না ভেবে মৃদু হাসল বেলা। বেলার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অনেকদিন স্ট্রেস ফ্রি থাকার পর আজ হঠাৎ এত চিন্তা মাথায় চেপে বসেছে। সব কিছু যেন অসহ্যকর লাগছে তার। ফারাজ এসে ফ্রেশ হতে ঢুকেছে। বেলা ফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে। বিছানায় বসে আছে সে। কি হবে এরপর সেটাই চিন্তা করছে। কে হতে পারে লোকটি? এই চিন্তা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। প্রচণ্ড মাথা ব্যথায় মনে হচ্ছে এখনই মাথার এবং ঘাড়ের শিরা উপশিরা ছিঁড়ে যাবে। বারবার কপালের পাশে ঘষছে সে। দরজায় খট করে আওয়াজ হতেই সেদিকে তাকালো বেলা। ফারাজ ফ্রেশ হয়ে বেরিয়েছে। বেলাকে চুপচাপ বসে থাকতে দেখল সে। মুখে হাসি নেই। বেলার মলিন মুখ দেখে বলল। বেলা হাসার চেষ্টা করলো। হাসি ভেতর থেকে আসছে না। প্রাণোচ্ছল হাসিটা কেমন জোরপূর্বক হাসিতে রূপ নিয়েছে। বেলা বলল, কিছু হয়নি তো? এমনই এমনি কিছু হয়নি তো? এমনি একটু মাথা ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে কপালের রগটা ছিঁড়ে যাবে। ফারাজ চকিতে এগিয়ে এলো বেলার দিকে। পাশে বসলো। মাথায় হাত রেখে বলল, প্রচণ্ড ব্যথা করছে? বেলা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বলল, সত্যি বলতে সহ্য করতে পারছি না, কান্না পাচ্ছে। বেলার কথা শুনে ফারাজের মুখ মলিন হয়ে গেল। বেলার থেকে একটু দূরে সরে বসলো। বলল, আমার কোলে মাথা রাখো। খেয়েছো কিছু? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। নরম গলায় বলল বেলা। চোখ দুটো লাল হয়ে গেছে তার। একটু পর হয়তো টপ টপ করে পানি ঝরবে। ফারাজ বলল, কোলে মাথা রেখে একটু শো, আমি মাথা টিপে দেই। একটু ভালো লাগলে দেন খাবার খেয়ে মাথা ব্যথার জন্য একটা ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে হয়তো। আপনি আমাকে ওষুধটাই দিন, খেলে ঠিক হয়ে যাবে। আমি মাথা টিপে দিতে পারি না আমার বউয়ের। বেলা আমতা আমতা করে বলল, সেটা কেমন দেখায় না? লাগবে না আমার। কেমন দেখায়? খারাপ দেখায়। বর বউয়ের মাথা টিপে দেয়, এটা বাইরের কেউ জানলে কি বলবে? কে জানবে? ঘরের কথা বাইরে কেন যাবে? শুধু মাথা কেন, তোমার পা ব্যথা করলে আমি পাও টিপে দিতে পারবো। ওয়াজিহা, আমার ভালোবাসার মানুষের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোমার আগে সব দুঃখ সব কষ্ট আমাকে যেন ছুঁয়ে যায়। পুরুষ মানুষের এত কিছু করতে নেই, লোকে বউ পাগল বলবে, বুঝেছেন? ফারাজ বেলাকে টেনে নিজের কোলে শুয়ে দিল। বেলার দিকে তাকিয়ে বলল, বর বাইরে থেকে আসলে বউ দৌড়ে হাত থেকে ব্যাগটা নিয়ে যথাস্থানে রেখে দিতে পারে, প্রয়োজনে সব কিছু করে দিতে পারে। তাহলে বউয়ের মাথা আর পা ব্যথা করলে মাথার পা কেন টিপে দিতে পারবে না? যে পুরুষ নিজের নারীর পায়ে হাত দিতে গেলে সম্মান মাথা চারা দিয়ে ওঠে, সে পুরুষকে কাপুরুষ বলা যেতেই পারে। নারীর পায়ে হাত দিলে সম্মানহানি হয় না, বোঝাপড়াটা স্ট্রং হয়।
একে অপরের প্রতি নির্ভরতা বাড়ে। বেলা আর কিছু করলো না। ফারাজ মাথা টিপে দিতে শুরু করলো। বেলা চোখ বন্ধ করে নিল। শান্তি অনুভব করতে শুরু করলো সে। বেলার ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8:30। ঘুম ভাঙতেই ঘড়ির দিকে চোখ দেখতেই আঁতকে উঠল সে। বুকটা কেঁপে উঠল। এত দেরি হলো কিভাবে কিছুই বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামলো। পায়ের জুতোটা পরে বাহিরের দিকে আসতেই রান্নাঘরে ফারাজকে এবং মুহিব সাহেবকে দেখল সে। ফারাজকে কিছু বলে মুহিব সাহেব বাইরে বেরিয়ে গেলেন। বেলা ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়ালো। যাওয়ার পথে শাশুড়ির রুমের দিকে একটু উকি দিল সে। দেখল ফাহমিদা বেগম কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। সুযোগ পেয়ে বেলা রান্নাঘরে চলে গেল। ফারাজ চা বানাতে ব্যস্ত। বেলাকে দেখে বলল, এখন কেমন লাগছে তোমার? বেলা গোবরা মুখ করে বলল, আপনি আমাকে ডাকেননি কেন? আমি এত বেলা অবধি ঘুমোচ্ছি, এই বিষয়টা কেমন দেখালো? মা কি ভাবলো? ফারাজ বেশ স্বাভাবিক গলায় বলল, মাকে বলেছি রাতে মাথা ব্যথার জন্য ঘুমোতে পারেনি ঠিক মতো। মা কিছু মনে করবে না। আপনি হাসপাতালে যাবেন না? না, আজ ছুটি নিয়েছি। বেলা অবাক হলো। জিজ্ঞেস করলো, ছুটি কেন নিয়েছেন? আপনারও শরীর খারাপ লাগছে? ফারাজ চায়ের কাপে চা ঢেলে বেলার কানের কাছে মুখ নিয়ে বলল, আজ বউকে সময় দিব তাই ছুটি নিয়েছি। বিয়ে হলো কিন্তু বউ তো আমাকে কাছেই পাচ্ছে না, বউ কিছু বলছেও না, তাই আইন এবার নিজের হাতে তুলে নিয়েছি। বেলা মৃদু হাসল। সহাস্যে বলল, আপনিও না? আমি যাই, ফ্রেশ হই। যাও, আম্মাকে চা দিয়ে আমি আসছি। চা খাবে তো তাই না? বরের হাতের চা মিস করতে চাই না। ফারাজ হাসল। বেলা সেখানে আর দেরি না করে সোজা রুমের দিকে চলে গেল। ফারাজ নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ল। নীরা আর মৌ দুজন বসে বসে নাস্তা করছিল। আজ থেকে নীরা সাদমানের মায়ের শোরুমে জবে জয়েন করবে। সকাল সকাল যেতে হবে সেখানে। মৌকে খোশ মেজাজে দেখে নীরা মিটিমিটি হাসল। নীরা আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, ভাবি, কিছু হয়েছে? আজ একটু বেশি খুশি খুশি লাগছে তোমাকে। মৌ ঠোঁট টিপে হাসল। চুল কানের পেছনে গুজে বলল, বিকেলে বাসায় আসো, তারপর বলবো। হাসছেন যেহেতু, তাহলে আনন্দের কোনো সংবাদ? যেটা বাবার ভাবো, আমি এখন কিছুই বলবো না। বাসায় ফিরে আসো, তারপর বলবো। ঠিক আছে, বাসায় ফিরেই শুনবো। কিন্তু কথা হচ্ছে, আমার আজ প্রথম দিন, কিন্তু কাজে আজ মন বসবে না। না বসলেও চাকরি যাবে না, সমস্যা নেই। নীরা উঠল। তার নাস্তা করা শেষ হয়েছে। বেসিনে হাত ধুতে ধুতে বলল, আমি কিন্তু বাসা নিচ্ছি ভাবি। বাসা না, শোরুমের ওখানে একটা ম্যাচ আছে, সিট আছে, তাই ভেবেছি ওখানে শিফট করব। মৌ ভ্রু কুচকাল। সাগ্রহে শুধালো, তুমি এখানে থাকবে না? কাছাকাছি তো থাকবো, 2-1 দিন পর পর এসে ঘুরে যাব। আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া রাজি হয়েছে। ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো। 2 দিন এসে থাকবে, আবার মায়া বেঁধে আবার উড়াল দিবে। নীরা মৃদু হেসে বলল, মাঝে মাঝে এসেই জ্বালাবো কিন্তু ভাবি। হুম, দেখা যাবে। নীরা সকাল সকাল তৈরি হয়েছিল। নাস্তা শেষ হলেই নিজের সাইড ব্যাগটা নিয়ে মৌয়ের কাছে এসে দাঁড়ালো। মৃদু হেসে বলল, দোয়া করবেন ভাবি, আসছি। মৌ উঠে দাঁড়ালো। দুজন দরজার দিকে এগুতে থাকলো। মৌ নীরার গালে হাত রেখে বলল, মিষ্টি মেয়েটার সব কিছুই ভালো হোক, বিকালে জলদি চলে আসবে। নীরা হেসে মাথা ঝাঁকালো। মৌকে মুহূর্ত কয়েকের জন্য জড়িয়ে ধরে চাপা শ্বাস ফেলে বেরিয়ে গেল সে। মৌ নীরার যাওয়ার দিকে চেয়ে রইল। নীরা চলে যেতেই মৌ দরজা আটকে দেবে, তখনই সিঁড়ির দিক থেকে আওয়াজ এলো, দরজা আটকিও না, আমি চলে এসেছি। মৌ সিঁড়ির দিকে তাকাতেই ওয়াহাজকে দেখতে পেল। ওয়াহাজ তাড়া পায়ে উপরে উঠে এলো। ভেতরে ঢুকে নিজেই দরজা লাগিয়ে দিল। ওয়াহাজের হাতে লাল রঙের 4টে গোলাপ। মৌ মুচকি হেসে বলল, ফুল। ওয়াহাজ ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তোমার জন্য নিয়ে এলাম। রাস্তার পাশে এক পিচ্চি ফুল বিক্রি করছিল, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। বউদের ফুল দিলে তারা খুশি হয়। ও ফুলগুলো নিয়ে বলল। মৌ ওয়াহাজের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে নাস্তা করে নিবে, চলো। ওহ, আগে শুনবো।
মৌ হেসে রুমে চলে এলো। একটা বক্স থেকে প্রেগনেন্সির কিট বের করে নিয়ে এসে ওয়াহাজের সামনে ধরলো। ওয়াহাজ কিটটা হাতে নিয়ে এক হাতে মুখ চেপে হাসলো। হাসতে হাসতে বলে উঠল, কি, আমি বাবা হতে চলেছি? নীরা সময়ের মধ্যে শোরুমে চলে এসেছে। কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে। তবে কেউ প্রথম এই কাজ পরিপক্কতার সাথে করতে পারে না। তাই পুরনো একজন সবসময় নীরার আশেপাশে আছে। শোরুমের ভেতরটা সুন্দর, বাহিরটাও সুন্দর। জায়গা ভালো পজিশনে হওয়ায় কাস্টমার কিছুক্ষণ পর পর আসছে।